অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেদিন আমার মামাতো বোন তার স্বামী আর তাদের 8 বছরের ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো, সেই দিনও আমি বুঝতেই পারিনি যে সেই দিনটাই আমাদের পরিবারের জীবনে এক অদ্ভুত ঘটনা শুরু হতে যাচ্ছে। সারাদিন খুব আনন্দেই কেটেছিল। আমার 5 বছরের মেয়ে তানহা তার ভাইয়ের সঙ্গে উঠান জুড়ে খেলছে, কখনো লুকোচুরি কখনো দৌড়ঝাঁপ। আমার মামাতো বোন বারবার বলছিল, তোর মেয়েটা কত মিষ্টি, সারাক্ষণ হাসে। আমি শুধু হাসছিলাম। তখন যদি জানতাম সেই হাসি এত দ্রুত মিশিয়ে যাবে। পরের দিন সকালে তানহার শরীরটা গরম মনে হলো। মিটার দিয়ে দেখি 101 ডিগ্রি জ্বর। ভাবলাম হয়তো বেশি দৌড়াদৌড়ি করেছে। ওষুধ খাওয়ানোর পর দুপুরের মধ্যেই জ্বর একেবারেই কমে গেছে। তানহা আবার আগের মতো খেলতে শুরু করলো, কিন্তু বিকেল গড়তেই আবার জ্বর। সেই দিন থেকে যেন একটা অদ্ভুত নিয়ম শুরু হলো। প্রতিদিন সকালে তানহা প্রায় স্বাভাবিক থাকে, হাসে, খায়, খেলেও, কিন্তু বিকাল হলেই শরীর গরম হতে শুরু করে। সন্ধ্যার মধ্যে জ্বর 102 বা 103 ডিগ্রিতে পৌঁছে যায়। প্রথমে স্থায়ী ডাক্তার দেখালাম। তিনি বললেন ভয়ের কিছু নেই, ভাইরাল জ্বর হতে পারে। 3 দিন ওষুধ চালাল, কোনো পরিবর্তন নেই। তারপর শহরের বড় হাসপাতালে নিয়ে গেলাম। রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, আরও কয়েকটা পরীক্ষা করানো হলো। সব রিপোর্ট প্রায় স্বাভাবিক। ডাক্তার অবাক হয়ে বলল, রিপোর্ট অনুযায়ী এমন জ্বর হওয়ার কথা না, আরও 2-1 দিন দেখি। কিন্তু দিন যাচ্ছিল, আমার ভয়ের তত বাড়ছিল। একদিন বিকালে তানহার জ্বরের মধ্যে হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বলল, আব্বু। আমি কাছে ঝুঁকে গেলাম। কি হয়েছে মা? খুব আস্তে বলল, ওই ছেলেটা আবার জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমার বুকটা কেমন করে উঠল। কোন ছেলেটা? তানহা কাঁপা গলায় জানালার দিকে আঙ্গুল তুলে বলল, যে আমার সঙ্গে খেলতে চায়। আমি তাড়িঘড়ি করে জানালার বাইরে তাকালাম, কেউ নেই। ভাবলাম জ্বরের ঘরে হয়তো উল্টাপাল্টা দেখছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরের দিন বিকালেও একই কথা বলল, আব্বু ও এসেছে। আমি এবার বাইরে বেরিয়ে পুরো উঠান, বাগান, গেটের সামনে পর্যন্ত খুঁজলাম, কোথাও কোনো শিশু নেই। সেই দিন রাতে আমার স্ত্রী বলল, তুমি কি খেয়াল করেছো ও শুধু বিকালেই এমন কথা বলে? আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম। এর মধ্যে আমার মামাতো বোনকে ফোন করে জানতে চাইলাম তাদের ছেলে কেমন আছে। সে বলল, ভালোই তো। কেন? আমি কথাটা আর বাড়ালাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না কেন এমন প্রশ্ন করলাম। পরের দিন বিকেলে আমি ইচ্ছা করে তানহার ঘরে বসে রইলাম। ঘড়িতে তখন 5টা 15। হঠাৎ তানহা দরজার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর এমনভাবে হাত নড়াতে লাগলাম যেন কাউকে ভেতরে আসতে বলেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ঘরের দরজার দিকে তাকালাম। দরজা আধা খোলা, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই ঘরের ভেতর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। বাইরে একটুও বাতাস ছিল না। তানহা ফিসফিস করে বলল, আব্বু ও বলছে আমি যেন ওর সঙ্গে খেলতে যাই। আমি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে ওর শরীর আগুনের মতো গরম হয়ে উঠল। মিটার বের করে দেখি কয়েক মিনিটের মধ্যেই জ্বর 103 ডিগ্রি। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। মেয়েকে নিয়ে আবার হাসপাতালে রওনা দিলাম।
কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছেই আমার ফোনে একটি কল এলো। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে আমার মামাতো বোন শুধু একটি কথাই বলল, তুই কি তানহার সামনে আমার ছেলের কথা বলছিস? আমি অবাক হয়ে বললাম, না কেন? সে কয়েক সেকেন্ডের চুপ থেকে এমন একটি কথা বলল, যা শুনে আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। কারণ আমার ছেলে গত এক সপ্তাহ ধরে একই কথা বলছে। সে নাকি প্রতিদিন বিকেলে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে তাকে বারবার আমাদের বাড়ির ছেড়ে আমাদের বাড়িতে যেতে বলেছে। মামাতো বোনের কথাটা শুনের পর থেকে কানের ভেতর যেন একটা তীব্র ঝালটে আওয়াজ হতে লাগলো। হাসপাতালের করিডোরের আলো আঁধারি পরিবেশটা হঠাৎ করেই আমার পাশে থেকে হারিয়ে গেল। ওপাশে বোন ফুঁপিয়ে কাঁদছে, আর পাশে আমি পাথরের মতো দাঁড়িয়ে। আমার মেয়ে তানহা ঢাকা শহর এক অদ্ভুত ছায়ার পেছনে ছুটেছে, আর ওইদিকে গ্রাম বসে তার ছেলে দেখছে তানহার ছায়া এখন কেমন সীমা। কারণ আমি কোনো মতে নিজেকে সামলে বললাম, তুই এসব কি বলছিস রনু? তোর ছেলে তানহাকে দেখেছে মানে? আর এক সপ্তাহ ধরে মনে কি? তোরা তো আমাদের বাসায় এসেছিস মাত্র 4 দিন আগে। ফোনের ওপাশে থেকে রেনুর কান্নার বেগ আরও বেড়ে গেল। বিলাপের সুরে বলতে লাগলো, ভাইয়া আমি তোকে সব সত্যি বলছি, তুই প্লিজ আমার ছেলেকে বাঁচা। ও আজ বিকাল থেকে ঘরের কোনো তাকিয়ে শুধু হাঁটছে আর বলছে, মা তানহা চলে এসেছে, আমি ওর সাথে ঢাকা যাব। ওর শরীরটাও আগুনে পুড়ছে। আমি আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলাম। তানহাকে জরুরি বিভাগে ভর্তি করা হলো। ডাক্তাররা দ্রুত তার মাথার জলপট্টি দিতে লাগলেন, সাইলেন্স চালু করলেন। কিন্তু আমার মাথায় তখন অন্য ঝড় বইছে। রানুর কথায় ভেতরের আসল সত্যটা কি, সেদিন রাতে তানহা যখন ওষুধের ঘোরও ঘুমাচ্ছিল, আমি হাসপাতালের বারান্দায় এসে রেনুকে আবার ফোন করলাম। এবার আমার গলা কঠিন। রেনু, তুই আমাকে পরিষ্কার করে বল, কি লুকাচ্ছিস তুই? 4 দিন আগে তোরা যখন আমাদের ঢাকার ফ্ল্যাটে বেড়াতে আসিস, তখন থেকেই তানহার এই অবস্থা। আর তুই বলছিস তোর ছেলে এক সপ্তাহ ধরে এসব দেখেছে। আসল ঘটনা কি? আমার গলার আওয়াজ পেয়ে রেনু ওপাশে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যখন সে দিল, তার শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। ভাইয়া আমাকে ক্ষমা করে দিস। রেনু কাঁপতে কাঁপতে বলতে লাগলো, লোভ, সব এই লোভের জন্য করেছি রে ভাইয়া। তুই ঢাকায় এত বড় ফ্ল্যাট কিনেছিস, ব্যাংকে তোর এত টাকা, তোর কোনো ছেলে নেই, সন্তান নেই, শুধু একটা মাত্র মেয়ে আমি, স্বামী। আর আমি লোভ সামলাতে পারিনি, আমি অস্থিরিত হয়ে গেলাম। লোভের সাথে তানহার জ্বরের কি সম্পর্ক আছে ভাইয়া? রেনু ভোঁপে উঠল। গ্রামের একটা নিঃস্বাকের কাছে গিয়েছিলাম আমরা। সে আমাদের বলেছিল, তোর এই 1 কোটি টাকার সম্পত্তি আর টাকার ফ্ল্যাট যদি আমার করতে হয়, তবে তানহাকে আমাদের হাতে পুতুল বানাতে হবে। তানি একটা কালো জাদু পুতিয়া করে দিয়েছিল, এমন এক বিদ্যা, যাতে তানহা যত বড় হবে আর আমার ছেলের প্রতি তার টান তত বাড়বে। সে আমার ছেলের জন্য পাগল হয়ে থাকবে। তত বয়স হতে সে নিজে থেকে তার সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিবে। তুই চাইলে তানহাকে আটকাতে পারবি না।
আমরা সারা শরীর রাগে আর ঘৃণায় কাঁপতে লাগলো। তুই তুই নিজের স্বর্গ জন্য আমার 5 বছরের নিষ্পাপ বাচ্চাটার ওপর ফুরি আর কালো জাদু করলে। তুই মানুষ নাকি পশু? রেনু, আমি ভুল করেছি ভাইয়া। তা নিক্রু বলেছি এই জাদুর জন্য তানহা একটু জ্বর আসবে, কিন্তু সেই জ্বরে টানে তানহা তা নাকি ছায়া হয়ে আগে আমার ছেলের কাছে চলে যাবে। তাই 1 সপ্তাহ আগে থেকেই আমার ছেলে তানহাকে দেখছিল, কিন্তু তা নিয়ে আমাদের একটা শর্ত ছিল। রেনু আতঙ্কে কাঁপতে লাগলো। কি শর্ত? আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলাম। শর্ত ছিল জাদু প্রক্রিয়া চলাকালীন আমরা যত তাদের বাড়ি পা না রাখি, কিন্তু আমার স্বামী তা ক্রিয়া বিষয় করতে পারছিল না। নিজের চোখে যে পর্যন্ত না দেখবে জাদু ভাব কাটাতা কাজ করেছে, সে সামনাসামনি দেখার লোভ সামলাতে না পেরে আমরা তাদের বাড়ি চলে এসেছিলাম। আর সেটাই কাল হয়ে। রেনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা কৃত্য আজ সন্ধ্যায় আমাদের ডেকে বলল আমরা তোদের বাড়িতে গিয়ে জাদু চটকা ভেঙে ফেলেছি। এখনই সেই অপশাস্তি আর আমাদের নিজান্ত নেই। সেটা এখন উল্টা আমার ছেলের ওপরে ভর করছে। তানহার আত্মাকে টানকে গিয়ে এখন সেই ছায়া আমার ছেলেকে টেনে উপরে নিয়ে যেতে চাইছে। ভাই, আমার ছেলেটা মরে যাবে, মরে যাবে। আমি আর রেনুর কান্না শুনতে না ফোনটা কেটে দিয়ে ধপ করে বারান্দায় চেয়ারে বসে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল এই ঢাকা শহরের ফ্ল্যাটটা কেনার দিনের কথা। কত কষ্ট করে সত্যতার সাথে টাকা জমিয়ে এই জায়গা গড়ার ট্রাই করেছিলাম, আর সেই সম্পত্তির লোভ আমার নিজের রক্তর মামাতো বোন আমার কলিজার টুকরোর ওপর এত বড় সর্বনাশ ডেকে আনলো। ঠিক তখনই কেবিন থেকে আমার স্ত্রী চিৎকার করতে শুনতে পেলাম, ওগো জলদি এসো, তানহা কেমন করছে। আমি দৌড়ে কেবিনের ভেতরে ঢুকলাম। গিয়ে দেখি তানহা চোখ বন্ধ করে বিছানায় ছটফট করছে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ভূতের হাসি। সে বিকাল রেনুর ছেলের গায়ের আওয়াজ ফিসফিস করে বলছে, আমি ঢাকা চলে এসেছি মা। এখন এই ঘরটা আমাদের। ডাক্তাররা ছুটে এলেন, কিন্তু তানহার শরীরের তাপমাত্রা তখন থার্মোমিটারের মাপ কঠিন ছাড়িয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের মেয়েকে এত অদৃশ্য লোভের আগুন পুড়তে দেখে আমার ভেতরের বাবাটা যেন দিশেহারা হয়ে গেল। বিজ্ঞান যখন বাস্তব, সেখানে একটা কালো জাদু অন্ধকার থেকে আমার মেয়েকে কিভাবে বাঁচাবো চলবে।